গুড মর্নিং ফ্রেন্ডস। আগস্ট মাসের আরও একটি সপ্তাহ ফুরিয়ে এলো। এমন সময় আমরা দাঁড়িয়ে আছি। আজকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা আলোচনা করব। তার আগেই মাননীয় হাইকোর্টের একটা গুরুত্বপূর্ণ বিচার এসেছে, যেটা সত্যিই অনেক খুশির খবর নিয়ে এসেছে। অনেকের কাছে এটা দুঃখের খবর মনে হতে পারে, কিন্তু আমি বলবো খুশির খবর। কারণ দীর্ঘ টালবাহানায় যখন কোনো চাকরি নেই, যখন বেকার যুবক যুবতীরা দিশেহারা, সেই সময় দাঁড়িয়েও বর্তমান সরকার হাইকোর্টের বাহানা দিচ্ছে, বা কোর্টের বাহানা বা ওবিসির বাহানায় কিন্তু যেন তেন প্রকারে আমাদের সুন্দর জীবনের যে গুরুত্বপূর্ণ অধ্যায়, গোল্ডেন পিরিয়ড, সেই সময়টা নষ্ট হয়ে যাচ্ছে বেকারত্বে আর হতাশায় বসে থেকে থেকে। তো অবশেষে ক্যালকাটা হাইকোর্ট রায় দিয়েছে যে সুপ্রিম কোর্টের এর আগে ওবিসি কেস নিয়ে যে একটা জটলা ছিল, ওবিসি এ ওবিসি বি, সেখানে রাজশেখর মান্থা এবং জাস্টিস অঞ্জু সিং তারা এই ব্যাখ্যা দিয়েছে যে 2010 সালের পরে যে সমস্ত ওবিসিগুলো করা হয়েছে, মূলত তৃণমূল আমলে ইস্যুড ওবিসি সার্টিফিকেটগুলো, যেগুলো এ এবং বি এই দুটো ক্যাটাগরিতে ভাগ করে 17% সংরক্ষণ দেওয়া হয়েছিল, 17% সংরক্ষণ দেওয়া হয়েছিল, সেটাকে বাতিল করে দিয়ে শুধুমাত্র 7% সংরক্ষণের কথা বলা হয়েছে। এবং ওবিসি এ যেটা সংরক্ষণ ছিল সেই সংরক্ষণ থাকবে না। তো যাই হোক, সংরক্ষণ থাকুক বা না থাকুক সেটা বড় কথা না, কিন্তু যারা দিনরাত পরিশ্রম করছে, যারা পড়াশুনো করছে চাকরির আশায়, তারা যদি কোনো বিজ্ঞপ্তি না পায়, সেক্ষেত্রে তাদের সুযোগটা দেখানোর কোনো সুযোগ থাকছে না। তো শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে। বার্ডস আই, অর্থাৎ পাখির চোখে দেখা, উপর দেখা, মূলত উপর থেকেই আমরা আজকের বেশিরভাগ টপিকগুলো দেখব। হাঙ্গেরির ফর্মার সুপ্রিম কোর্ট চিফ, তিনি প্রেসিডেন্ট নিযুক্ত হলেন হাঙ্গেরি রাষ্ট্রটি পশ্চিমবঙ্গের একেবারে আয়তনের সমান রাষ্ট্র, যার হাঙ্গেরির রাজধানী হচ্ছে বুদাপেস্ট। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট, মনে রাখতে হবে। গুরুত্বপূর্ণ এটুকুই। আর যেটা মনে রাখবো যে হাঙ্গেরিতে কে প্রেসিডেন্ট হলেন তার নামটা আমরা মনে রাখব। হাঙ্গেরির প্রেসিডেন্ট হলেন অ্যান্দ্রাস বাকা। আরও একটা বিষয় বলে রাখি যে কারেন্ট অ্যাফেয়ার্স আমি যখন পড়ছি, কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো শেষ নেই ইন দ্য সেন্স, যে কোনো জায়গা থেকে যা কিছু আমাদের চারপাশে ঘটছে সেগুলোই। তাহলে সেটাকে আরও বেশি আমরা সাজানো গোছানো করতে গেলে আমরা সেটাকে কতগুলো ক্যাটাগরিতে ভাগ করতে পারি, বেসিক ক্যাটাগরিতে। সেখান থেকে কিন্তু আমরা চোখ কান খোলা রেখে এই সমস্ত ক্যাটাগরিতে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সংগ্রহ করতে পারবো। যেমন ন্যাশনাল যা কিছু ঘটনা ঘটছে সেই ঘটনাগুলোকে আমরা ন্যাশনাল ক্যাটাগরির মধ্যে ফেলতে পারি। ইন্টারন্যাশনাল, অর্থাৎ যা কিছু আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনা সেগুলো ইন্টারন্যাশনাল। তার পরবর্তীতে আমরা স্পোর্টস এবং ইত্যাদি, অর্থাৎ অন্য বিবিধ যা কিছু বিষয় সেগুলো আমরা এরকম করে যদি আমরা ক্যাটাগরি করে রেখে দিই, তাহলে সেক্ষেত্রে মনে রাখতে সুবিধা হয়। আমরা ব্যক্তিগত ক্ষেত্রেও দেখেছি যে যখন হ্যাপাজার্টলি যে কোনো জিনিস নিয়ে এসে ঘরে যে কোনো একটা জায়গায় রেখে দিচ্ছি, পরবর্তীতে আমরা ভুলে যাচ্ছি, খুঁজে পাচ্ছি না। কিন্তু সেই জিনিসগুলোকে যদি অর্গানাইজড ওয়েতে সঠিকভাবে যদি আমরা সাজিয়ে রাখি, সেগুলো কিন্তু আমরা পাচ্ছি। এবং পড়াশুনো, অর্থাৎ বারবার পড়াশুনো, রিভিশন গুরুত্বপূর্ণ। তো রিভিশন করার জন্য আমাকে গুছিয়ে রাখতে গেলে আমাকে সেগুলো ক্যাটাগরিক্যালি সেগুলো আমাকে সাজাতে হবে। তো ন্যাশনাল ইম্পর্টেন্স যদি আমরা চোখ কান খোলা রেখে বিভিন্ন নিউজ সোর্সেস
বলতে গেলে নিউজ পেপার প্রথম আসে, এছাড়াও টেলিভিশনের খবর, রেডিওর খবর এবং বিভিন্ন ইন্টারনেট ডিজিটাল মিডিয়ার বিভিন্ন খবর আছে। এই খবরের মধ্যে কিন্তু আমরা মূল যে খবরগুলো কারেন্ট অ্যাফেয়ার্স আসে ইম্পর্ট্যান্ট, সেই খবরগুলো কিন্তু আমরা বাদ দিয়ে যাই এবং যেগুলো মুখরোচক খবর, যেগুলো দেখানো হয় মিডিয়া, সেই খবরগুলো আমরা দেখি। তো সেক্ষেত্রে আমরা রিলায়েবল সোর্স ব্যবহার করব। আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি বেশি বেশি করে আমরা ঘাঁটি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আসতে পারে সেরকম একটা ধারণা চালু হয়ে যাবে। আর সর্বোপরি আমার ডিজিটাল পাঠশালা তোমাদের সঙ্গে আছে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। যে কোনো রকম সমস্যা হলে আমার সঙ্গে আলোচনা করো। তো ন্যাশনাল আমরা ইম্পর্ট্যান্ট বলতে গেলে যদি আমরা দেখি যে আগস্টের দ্বিতীয় সপ্তাহে আমরা কোন জায়গায় অবস্থান করছি, তাহলে ন্যাশনাল ইভেন্ট বলতে গেলেই পার্লামেন্ট ইজ অন সেশন। ভারতের পার্লামেন্ট চলছে এবং পার্লামেন্টের দুটো সভা, লোকসভা এবং রাজ্যসভা। আমরা দেখেছি বেশ কয়েকটা বিল লোকসভাতে লোয়ার হাউসে পাশ হয়ে গেছে এবং বেশ কয়েকটা বিল লোকসভাতেও পাশ হয়েছে, রাজ্যসভাতেও পাশ হয়েছে। আবার আরও কতগুলো বিল আছে যেগুলো আমরা জানি যে কোনো বিল যদি পাশ হয় লোকসভায়, তারপরে সেটাকে রাজ্যসভায় পাশ করানোর পরে যদি প্রেসিডেন্ট সেটা অ্যাকসেন্ট করেন, অর্থাৎ প্রেসিডেন্ট স্বাক্ষর করেন, তারপরে সেটা অ্যাক্টে পরিণত হয়। তো এরকম আমরা অ্যাক্ট দেখেছি যে ন্যাশনাল সাম্মানিক বিল, যেক্ষেত্রে বন্দে মাতরমকে সম্মানের মর্যাদা দেওয়ার কথা বলা হয়েছে, তো সেক্ষেত্রে রাষ্ট্রপতি সই হয়ে গেছে সেই বিলগুলোতে। এছাড়াও অ্যান্টি পেপার লিক বিল, সেগুলো লোকসভায় পাশ হয়েছে। কেরালার নাম চেঞ্জ, কেরলম, সেটাও কিন্তু লোকসভাতে উত্থাপিত করা হয়েছে। পার্লামেন্ট সেশনে চলছে, তাহলে পার্লামেন্ট সংক্রান্ত বিভিন্ন খবর। এর আগে আমরা এই বিষয়টাকে ছেড়েই গিয়েছি বলতে হবে যে আরশোলা জনতা পার্টি, ককরোচ জনতা পার্টি নামে একটা পার্টির প্রতিষ্ঠা হয়েছে, যারা বেশ গভর্নমেন্টকে একটা প্রেশার সৃষ্টি করে তারা পদত্যাগ করিয়েছেন শিক্ষামন্ত্রীর। তো সেই ক্ষেত্রে আমাদের ককরোচ জনতা পার্টির গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিত্বর নাম মনে রাখতে হবে। যে প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, এই নামটা গুরুত্বপূর্ণ। ইনি আমেরিকায় থাকতেন, আমেরিকায় বসবাস করাকালীন ইনস্টাগ্রামে এই পার্টিটা খুলেছিলেন। এর পরবর্তীতে যে ডেভেলপমেন্টগুলো দেখতে পাচ্ছি, মূলত খুব গুরুত্বপূর্ণ ঘটনা বলতে গেলে 15 আগস্ট, আমাদের 15 আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে। তো সুতরাং এই আগস্ট জুড়েই বিভিন্ন ঐতিহাসিক ঘটনাগুলোকে স্মরণ করার সময়, সেক্ষেত্রে আমরা এর আগেও স্মরণ করেছি এবং প্রথম থেকেই দেখব যে ভারত ছাড়াও আন্দোলন 8ই আগস্ট, 9ই আগস্ট কাকোরি ষড়যন্ত্র মামলা, এবং তারপরে 11ই আগস্ট ভারতের প্রথম শহীদ ক্ষুদিরামের ফাঁসি। তো এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ দিবসগুলো চলে আসে, যেমন 12ই আগস্ট এলিফ্যান্ট ডে, প্রথম সপ্তাহ জাতীয় মাতৃদুগ্ধ দিবস। এই দিবসগুলোও চলে আসে কিন্তু গুরুত্বপূর্ণ। তো এইরকমভাবে খেলা বলতে, খেলার খবর বর্তমানে যেটা চলছে সেটা হচ্ছে কমনওয়েলথের পরে সেই রকম গুরুত্বপূর্ণ খবর আসেনি এখনও, সেগুলো এলে অবশ্যই তোমাদের জানানো হবে। তো কেরালা রিনেম করা হলো কেরালম হিসাবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এই বিল পার্লামেন্টে পেশ করা হয়েছে, লোকসভা পাশ করে দিয়েছে। কেরালা অল্টারেশন অফ নেম বিল 2026, এটা মনে রাখতে হবে যে কেরালা নাম থেকে কেরলম হয়েছে এবং এটা ফার্স্ট শিডিউল, ভারতের সংবিধানের প্রথম শিডিউলে এটা কিন্তু উল্লেখ আছে যে পার্লামেন্ট চাইলে কোনো রাজ্যের বাউন্ডারি বা দেশের বাউন্ডারি পরিবর্তন করতে পারে। নেক্সট খুব ইম্পর্টেন্ট এবং একটা ইউনিক খবর, লেবানন বিকামস ফার্স্ট আরব কান্ট্রি টু অ্যাবলিশ ডেথ পেনাল্টি, অর্থাৎ ডেথ সেন্টেন্স, মৃত্যুদণ্ড, যেটা ক্যাপিটাল পানিশমেন্ট বলা হয়। তো সেই ক্যাপিটাল পানিশমেন্টকে বন্ধ করে দিল, একেবারে অবলুপ্ত করে দিল, সেটা হচ্ছে লেবানন গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্র। লেবাননের রাজধানী হচ্ছে বেইরুট। লেবাননের রাজধানী আমাদেরকে মনে রাখতে হবে, লেবাননের রাজধানী বেইরুট। এরপরেই 12 আগস্ট
এলিফ্যান্ট ডে পালন করা হয় প্রত্যেক বছর। ন্যাশনাল এলিফ্যান্ট ডে পালন করা হয়ে থাকে। এটা পালন করা হচ্ছে ফ্রম দ্য ইয়ার 1992 থেকে পালন করা হচ্ছে। মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ এই মিনিস্ট্রির আন্ডারে পালন করা হয়। এবছরের থিম হচ্ছে ব্রিঙ্গিং দ্য ওয়ার্ল্ড টুগেদার টু হেল্প এলিফ্যান্ট। এটা হচ্ছে এবছরের থিম, মনে রাখতে হবে। ব্রিঙ্গিং দ্য ওয়ার্ল্ড টু হেল্প এলিফ্যান্ট, এটা হচ্ছে এবছরের থিম। এগারোই আগস্ট শহীদ ক্ষুদিরাম বসুর 119তম আত্মোৎসর্গ দিবস দেশব্যাপী পালন করা হয়েছে। ক্ষুদিরাম বোস যার ফাঁসি হয়েছিল 11ই আগস্ট 1908 সালে। 1908 সালে মুজফ্ফরপুর সেন্ট্রাল জেলে তার ফাঁসি হয় এবং এই দিনটিকে স্মরণ করেই ক্ষুদিরাম বসুর আত্মোৎসর্গ দিবস পালন করা হয়ে থাকে। ক্ষুদিরাম বসু হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান মার্টার, অর্থাৎ ভারতের প্রথম শহীদ, ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ ক্ষুদিরাম বসু। এবং ক্ষুদিরাম বসুই অসংখ্য অগণিত ভারত মাতার বীর সন্তানদের অনুপ্রেরণা হয়েছিলেন পরবর্তীতে, যারা ক্ষুদিরাম বসুকে অনুসরণ করেই পরবর্তীতে দেশ সেবার জন্য নিজেদের রক্ত দিয়েছিলেন। মনে রাখতে হবে ক্ষুদিরাম বসুর 119তম শহীদ দিবস পালন করা হলো এবছর। বাংলার গর্ব প্রফেসর দীপক ধরের পুরস্কার ডিরাক মেডেল পুরস্কার পেলেন। কারেন্ট অ্যাফেয়ার্সের আরেকটা গুরুত্বপূর্ণ সেকশন, যেখানে বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার, সম্মান ইত্যাদি থাকে, তো সেই অংশটাও খুব গুরুত্বপূর্ণ। বাংলার প্রফেসর দীপক ধরকে মনে রাখতে হবে। মূলত তার যে গবেষণা সেটা হচ্ছে স্যান্ড পাইল মডেলটা হচ্ছে কি, যে বালির স্তূপের যে মডেল, সেই মডেলে যদি কোনো একটা জায়গায় সামান্য একটু পরিবর্তন হয় তো সিস্টেমের একটা বড়সড় পরিবর্তন দেখা যায়, যেক্ষেত্রে সেলফ অর্গানাইজড ক্রিটিক্যালিটির বিষয়টা দেখা যায়। মূলত এই যে ভৌত সমস্যা, এই সমস্যা থেকেই শেয়ার বাজারের সমস্যা বা বিভিন্ন বিষয়তাত্ত্বিক সমস্যার সমাধান করা হয়েছে এবং সেই কারণেই স্টিফেন হকিং এই পুরস্কার পেয়েছিলেন এবং তার পরপরই দীপক ধর এই পুরস্কার পেয়েছিলেন। মনে রাখতে হবে পুরস্কারের নাম ডিরাক মেডেল। একটা শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে কলম্বিয়ার রাজধানী বোগোটা। কলম্বিয়া ভেনেজুয়েলা এবং ব্রাজিল ইকুয়েডরের মধ্যবর্তী একটা দেশ, সাউথ আমেরিকায় অবস্থিত কলম্বিয়ার রাজধানী বোগোটা। এর আগে কিছুদিন আগে আমরা ভেনেজুয়েলার ভূমিকম্প দেখতে পাচ্ছি, পরেই কলম্বিয়াতে ভূমিকম্প, মারাত্মক ক্ষয়ক্ষতি। এ পর্যন্ত 300 অধিক মানুষ মারা গিয়েছে এবং আরও উদ্ধার কার্য চালানো হচ্ছে, সেক্ষেত্রে জানা যাবে। ভূমিকম্প রিক্টার স্কেলে মাপা হয়, ম্যাগনিচিউড 7.4 ম্যাগনিচিউড মাত্রা ছিল এই ভূমিকম্পের মাত্রা 7 অ্যান্ড অ্যাবভ, 7-এর থেকে বেশি গেলেই সেটা ধরা হয় যে অনেক বেশি বিধ্বংসী এবং 8-এর পরে হলে অতিরিক্ত বিধ্বংসী ধরা হয়। তো সেই ক্ষেত্রে 7.4 ম্যাগনিচিউড এটা কিন্তু অনেকটাই মারাত্মক। দাবানলও ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। মাঝে মধ্যে এই দাবানলের বিষয়টা দেখা যাচ্ছে, যেক্ষেত্রে আমাদের পৃথিবীর কিন্তু একটা ব্যাপক বন সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্রকারীরাও সেটা দাবানল ঘটাতে পারে, প্রাকৃতিক নিয়মেও দাবানল ঘটতে পারে, যে কোনো কারণেই হোক, কিন্তু সেটা আমাদের ক্ষতিই হচ্ছে। আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য অনেক বড়সড় একটা ধাক্কা এই দাবানলগুলো। তো ইন্দোনেশিয়াতেও সেম দাবানল দেখা গিয়েছে। এক্ষেত্রে অনেক জমি, ব্যাপক পরিমাণের একটা জমি, সেই জমিটা কিন্তু পুড়ে গিয়েছে এবং ইন্দোনেশিয়ায় সেক্ষেত্রে
তারা হেলিকপ্টারও নামিয়েছেন এবং ক্লাউড সিডিং অভিযান করা যাচ্ছে না, কারণ উপযুক্ত বৃষ্টিবাহী মেঘের অভাব রয়েছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে যে ক্লাউড সিডিং অর্থাৎ যখন কোনো অঞ্চলে, এর আগে দিল্লিতেও যখন প্রচণ্ড দূষণ, সেই সময়েও আমরা কিন্তু এই খবরটা শুনেছিলাম যে ক্লাউড সিডিং এর বিষয়টা। তো কৃত্রিমভাবে মেঘ সৃষ্টি করা, তো এক্ষেত্রে কিন্তু কৃত্রিমভাবে মেঘ সৃষ্টি করাও সম্ভব হচ্ছে না, পরিস্থিতি এতটাই খারাপ এবং উদ্বেগজনক। हर घर तिरंगा ক্যাম্পেইন শুরু হয়েছে। हर घर तिरंगा ক্যাম্পেইন শুরু হয়েছে দেশব্যাপী। 9 থেকে 17ই আগস্ট পর্যন্ত প্রত্যেকটা বাড়িতে জাতীয় পতাকা, প্রত্যেকটা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা তোলার যে আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী সম্মাননীয় নরেন্দ্র মোদী, তিনি এই ডাক দিয়েছেন যে হার ঘর তিরঙ্গা ক্যাম্পেইন শুরু হয়েছে 2022 সাল থেকে শুরু হয়েছে হার ঘর তিরঙ্গা। এবছরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে 150তম অ্যানিভার্সারি আমাদের ন্যাশনাল সং বন্দে মাতারামের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। মনে রাখতে হবে যে এই ক্যাম্পেইন হার ঘর তিরঙ্গা 7 থেকে 9ই আগস্ট প্রত্যেকটা নাগরিক জাতীয় পতাকা তার প্রতিষ্ঠানে বা তার বাসভবনে তুলতে পারবে। যদিও জাতীয় পতাকা তোলার অনেকগুলো নিয়ম আছে, জাতীয় পতাকার কোড আছে, সেগুলোকে অবশ্যই মাথায় রাখতে হবে। জাতীয় পতাকার সম্মান জানানোর পরেই কিন্তু আমরা এগুলো করতে পারবো। ইন্ডিয়া এবং ইউএস নেভি ইওডি এক্সারসাইজ 2026, ইওডি ফর এক্সপ্লোসিভ অর্ডিন্যান্স ডিসপোজাল। এই ইওডি এক্সারসাইজ 2026 এটা অনুষ্ঠিত হচ্ছে ভারত এবং ইউএসের মধ্যে, ভারত এবং ইউএস নেভির মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। এটা সাউদার্ন নেভাল কমান্ড কোচিতে এটা অনুষ্ঠিত হচ্ছে। 5 দিনের মূলত এখানে 5 দিনে ভারতের এবং ইউএসের নেভি তারা একই সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশগ্রহণ করবেন। 9ই আগস্ট নাগাসাকি দিবস পালন করা হয়। 6ই আগস্টে হিরোশিমা ডে এবং 9ই আগস্টে নাগাসাকি ডে পালন করা হয়। যে বিভৎসতা, যুদ্ধের বিভৎসতার স্মৃতিকে মনে করিয়ে প্রতি বছর এই দিনকে পালন করা হয়। হিরোশিমা এবং নাগাসাকি নামে জাপানের দুটো শহরে আমেরিকা যে বোমা ফেলেছিল 1945 সালে, সেক্ষেত্রে একটা বিপুল ক্ষয়ক্ষতি, বিপুল যে ধ্বংসযোগ্য মানব সভ্যতার সেটা কিন্তু দেখা গিয়েছিল। এবং মনে রাখতে হবে যে হিরোশিমাতে যে বোমাটা ফেলা হয়েছিল সেটা হচ্ছে লিটল বয়, এবং নাগাসাকিতে যে বোমাটা ফেলা হয়েছিল ফ্যাট ম্যান। অনেক সময় তালগোল পাকিয়ে যায়, মনে রাখতে হবে যে নাগাসাকির বোমাটা হচ্ছে ফ্যাট ম্যান এবং হিরোশিমার বোমাটা হচ্ছে লিটল বয়। চীনের টাইফুনের নামকরণ করা হয়েছে ডলফিন। মনে রাখতে হবে যে গুরুত্বপূর্ণ, ডলফিন আমাদের ভারতের ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিম্যাল। তো চীন অবস্থান আমরা দেখতে পাচ্ছি যে তাইওয়ান থেকে এই যে এইরকম ঝোজিয়াং ফুজিয়ান পার করে দক্ষিণ চীন সাগর থেকে এখানে চীন জাপান আক্রান্ত যে ঘূর্ণিঝড় তার নাম হচ্ছে টাইফুন, এবং ভারত মহাসাগরে যে ঘূর্ণিঝড় তাকে আমরা সাইক্লোন নামে জানি। তো এই টাইফুন চীনে যেটা আঘাত এনেছে সেটা হচ্ছে ডলফিন। প্রশ্ন এরকম আসতে পারে, আগস্ট মাসের প্রথম দিকে যে বিধ্বংসী টাইফুন চীনে আঘাত হানে তার নাম কি? তার নাম ডলফিন, আমাদেরকে মনে রাখতে হবে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। প্রত্যেকেই খুব ভালো থাকো, পড়াশোনা করো, এবং যেহেতু ওবিসি জটলা কেটে গেল তাহলে একটা ব্যাপক নিয়োগের সম্ভাবনা, যে কোনো বিভিন্ন যে সমস্ত পেন্ডিং পরীক্ষাগুলো আটকিয়েছিল, যেমন পিএসসি, পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং ডাব্লিউবিসিএস, এই সমস্ত পরীক্ষাগুলো, এছাড়াও স্কুল সার্ভিস কমিশনের এসএসসির অলরেডি পেন্ডিং কিছু চাকরি ছিল, এবং তারপরেও ফ্রেশ রিক্রুটমেন্ট এবং প্রাইমারি নিয়োগের একটা অনগোয়িং ইন্টারভিউ চলছিল, সেই ইন্টারভিউটাও
সেটাও সম্পন্ন হবে এবং নতুন টেট নিতে হবে। তার সঙ্গে সঙ্গে আপার টেট আছে, পঞ্চায়েত আছে, পঞ্চায়েতের একটা বিপুল সংখ্যক ভ্যাকান্সি আছে, পঞ্চায়েত সহায়ক, পঞ্চায়েত এক্সিকিউটিভ এবং জিপি কর্মী মিলিয়ে। এছাড়াও আইসিডিএসেরও একটা বিপুল পরিমাণে ভ্যাকান্সি রয়েছে। সেক্ষেত্রে সহায়িকা থেকে শুরু করে আইসিডিএস সুপারভাইজার পর্যন্ত একটা ব্যাপক নিয়োগ হতে চলেছে। প্রত্যেকেই আবারও শুভেচ্ছা জানাই যে আপকামিং পরীক্ষায় তোমরা অবশ্যই সফল হও এবং অবশ্যই দেখতে থাকো আমার ডিজিটাল পাঠশালা। থ্যাংক ইউ ভেরি মাচ।